ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে লসি জিঞ্জুকে কোলে নিয়ে বাইরে আসে। এতে মহারানী অনেক রেগে যায়। এরপর মহারানীর ঘর দেখানো হয়। সে এদের দুজনের উপর চিৎকার করে বলছিল, বলো আমাকে, তাহলে কি ওই মহিলা এখনো বেঁচে আছে? আর তার ছেলেও কি বেঁচে আছে? জিঞ্জু বলে, আমি জানি না আপনি কি বলছেন। ওই পাউচ আমি বানিয়েছি, তবে বাকি আমি আর কিছুই জানি না। মহারানী লসিকে বলে, আর তুমি তুমি তো সহজে আমার কথার অবাধ্য হও না। আজ কেন হলে? নাকি তুমি সেই ছেলে? তবে আমি নিজে তাদেরকে মরতে দেখেছি। লসি বলে, সেটাই তো, যারা মারা গেছে তারা কিভাবে ফিরে আসবে? আর প্রশ্ন রইল, আমি কেন জিঞ্জুকে বাঁচিয়েছি? তার কারণ হলো আমি ওকে ভালোবেসে ফেলেছি। মহারানী এই কথা শুনে হাসলে। লসি বলে, আমি জানি আমি ওকে একটা পারফেক্ট পরিবার দিতে পারবো না, তবে আমি সত্যিই ওকে ভালোবেসে ফেলেছি। জিঞ্জু বলে, আমি প্রথমে আমার রেপুটেশন রক্ষা করার জন্য তাকে বিয়ে করতে চেয়েছিলাম, তবে এখন আমিও তাকে সত্যিই পছন্দ করতে শুরু করেছি। লসি জিঞ্জুর হেয়ার পিনটা বের করে দেখায় আর বলে, আমি ওকে ভালোবাসি বলেই ওর জিনিস আমার কাছে রেখেছি। তখন দেখানো হয় ওই দিন সে সেটা আগুন থেকে আবার তুলে নেয়। জিঞ্জু তখন একটা রুমাল বের করে আর বলে, আমি এই রুমালটা বানিয়েছিলাম প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য। দেখা যায় সেই রুমালে পাউচের মতোই ফুল সেলাই করা হয়েছে। আসলে ওই দিন জিঞ্জু নিজের জামার উপর লসির পাউচের একটা পাপড়ি দেখতে পেয়েছিল। পরে সে সেটাকে অ্যাটাচ করে সাথে আরো কয়েকটা পাপড়ি সেলাই করে দেয়। লসি বলে, আমি জিঞ্জুকে বিয়ে করতে চাই। মহারানী, আপনি ভেবে দেখুন, জিঞ্জুর পরিবার জেনারেলের পরিবার। যুবরাজের সঙ্গে তার বিয়ে হলে যুবরাজ আরো অনেক পাওয়ারফুল হয়ে যাবে। মহারানী বলে, এই কথা তো তোমার উপরেও খাটে। আমি তোমাকে কেন পাওয়ারফুল বানাবো? লসি বলে, আমি তো আপনার কন্ট্রোলেই আছি। তাছাড়া আমি কত বড় হতে পারবো? আমার তো কোনো ভবিষ্যৎ নেই। তাই আপনি মহারাজকে রাজি করার ব্যবস্থা করুন। তখনই মহারাজ আর নানজি অনেক লোকজন সহ সেখানে আসে। মহারাজ মহারানীকে বলে, ওরা দুজন এখানে কি করছে? মহারানী বলে, এমনি কথা বলতে ডেকেছিলাম। সে তাদেরকে চলে যেতে বলে। নানজি লসিকে বলে, তুমি যত যাই করো না কেন, মনে রাখবে ও আমার ফিয়ন্সে। লসি বলে, এখন আর নেই। এরপর তারা চলে যায়। ইউনুক মহারাজকে বলে, জিঞ্জু ম্যাডাম হঠাৎ এই প্লেসে আসলো কেন? এটা কেমন একটা সন্দেহজনক। মহারাজ বলে, যে কোনো মূল্যে নানজি আর জিঞ্জুর বিয়ে করাতেই হবে। জেনারেলের পাওয়ার আমি নানজি ছাড়া অন্য কারো হাতে দেব না। এদিকে এরা দুজন বাইরে আসে। লসি বলে, তুমি কবে ওই রুমাল বানালে? জিঞ্জু বলে, তাহলে আপনি কেন আমার হেয়ার পিন নিজের কাছে রেখেছেন? পরে জিঞ্জু বলে, আসলে আমার কাছে মনে হলো ডিজাইনটা অনেক সুন্দর, তাই আমিও সেলাই করে রেখে দিয়েছি। আপনি কি এখন আমার সঙ্গে কাজ করতে রাজি আছেন? আপনি কি তাহলে বিশ্বাস করছেন যে আমরা একটা গল্পের ভেতর আছি? লসি বলে, একদমই না। আমি ভাগ্য বিশ্বাস করি না আর ভবিষ্যতের চিন্তাও করি না। আমি জানি আমার অনেক কাজ বাকি আছে, তবে সেগুলো পূরণ করতে আমি তোমাকে হারাতে চাই না। তখনই লান সেখানে আসে আর এদের দুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, আর দেখো না। এরা দুজন চলে যায়। লসি তার সৈনিককে হেয়ার পিনটা দিয়ে বলে, এটাতে আরো মুক্ত আরো বিভিন্ন পাথর লাগিয়ে সুন্দর ডিজাইন করে আনতে। সৈনিক বলে, আপনি কি ভালো মতো ভেবেছেন? একবার যদি জিঞ্জু ম্যাডাম আমাদের বাড়িতে চলে আসে, তাহলে মহারাজ মহারানীর নজর সবসময় আপনার উপর থাকবে। আপনি নিজের পরিচয় আর লুকিয়ে রাখতে পারবেন না। লসি বলে, লুকিয়ে রাখতে না পারলে যা করার তা করে ফেলবো। লুকিয়ে আমি অনেক বেঁচেছি, আর বাঁচতে চাই না। তবে এখন আমার প্রশ্ন হলো, মহারানী আমার পাউচের ব্যাপারে জানলো কি করে? এদিকে ললির কাছে তার সেবিকা আসে আর বলে, প্রাসাদ একদম ঠান্ডা, পাউচ নিয়ে কোনো ঝামেলাই হয়নি। তখনই তার দাসী অজ্ঞান হয়ে যায়। দেখা যায় লসি এসেছে। সে বলে, হঠাৎ করে ওই দিন প্যাভিলিয়নে তুমি আসলে, সেখানে আমি আমার পাউচ বের করেছিলাম। এরপরে সেটা মহারানীর হাতে কি করে গেল? ললি বলে, আমি জানি না, আমি কখনোই আপনার খারাপ চাইনি। সে চিৎকার করতে চাইলে লসি বলে, চিৎকার করো না, এতে তুমি আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তুমি অন্য রাজ্যের গুপ্তচর, ভালো মানুষ সেজে যুবরাজকে পটিয়ে রাজপ্রাসাদে এসেছো, আমাদের ক্ষতি করতে চাও। আমার এই কথা সবাই বিশ্বাস করবে। ললি বলে, কেন কেন তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ? আমার তো কোনো অন্যায় নেই। অন্যায় জিঞ্জুর। কেন আসল কাহিনী ছেড়ে ও অন্য কাহিনীতে যাচ্ছে? আর তুমি কেন ওকে সাপোর্ট করছো? তুমি কি সত্যি ওকে ভালোবেসে ফেলেছো? এদিকে লান জিঞ্জুকে বলে, তুমি ওকে কবে থেকে পছন্দ করতে শুরু করেছো? জিঞ্জু কি উত্তর দেবে বুঝতে পারে না। সে বলে, তুমি কবে থেকে নানজিকে পছন্দ করতে শুরু করেছো? লান বলে, জানি না। আমি যেদিন ওকে প্রথম দেখেছি সেদিন থেকেই আমি ভেবে নিয়েছি বিয়ে করলে আমি ওকেই করব। জিঞ্জুর মনে পড়ে সেও ছোটবেলায় একবার নানজিকে দেখেই ডিসাইড করে নিয়েছিল বড় হয়ে তাকে বিয়ে করবে। সে বলতে থাকে, কিন্তু নানজি আমার কোনো কিছুতেই খুশি ছিল না। তাহলে তুমি কেন ওকে পছন্দ করো? লান বলে, আমি ওকে পছন্দ করি আর সারা জীবন ওকেই ভালোবাসবো।
আমি ওর দিকে তাকালে চারদিকটা আলোয় ভরে যায়। তুমি কি জানো ভালোবাসার? এদিকে ললি বলে, কিন্তু তোমার তো আমাকে ভালোবাসা উচিত। লসি তখন তার গলা চেপে ধরে। সে বলে, আমি ওকে বিয়ে করতে যাচ্ছি, তাই ওর কোনো কিছু হলে আমি তোমাকে একেবারে শেষ করে ফেলবো। তবে তখনই সেখানে গ্লিচ শুরু হয়ে যায়। ললি চাকু দিয়ে তার হাতে একটা আঘাত করে। অন্যদিকে লান জিঞ্জুকে সাজিয়ে দিচ্ছিল। সে বলে, আমি তোমাকে সর্বোচ্চ সাহায্য করছি, তুমি কিন্তু কোনোভাবেই নানজিকে বিয়ে করবে না। এরপর জিঞ্জু সেজে গুজে বাইরে আসে। সামনে সে ছাতা মাথায় কাউকে আসতে দেখে দৌড়ে তার কাছে যায়। তবে দেখা যায় এটা ছিল নানজি। তখন দেখা যায় লসির চোখ লাল হয়ে গেছে। ললি বলে, তুমি কে? সিস্টেম, আমাকে বলো এসব কি হচ্ছে? তখন একটা মোটা কণ্ঠস্বর বলতে থাকে, সিস্টেম আমি বানিয়েছি, যাতে তুমি ভালো মতো স্টোরিটা সামলে যেতে পারো। ললি বলে, তার মানে আপনি লেখক? সে বলে, না, আমি লেখকের বিবেক। জিঞ্জু এই স্টোরি কন্টিনিউ করতে চায় না, তাই আমি তাকে মেরে ফেলতে চেয়েছিলাম। তবে ওই সময় লসি আমাকে আঘাত করে, আর তাই লসির কোথাও কেটে গেলে আমি তার শরীর কবজা করতে পারি। সে ললিকে বলতে থাকে, তোমাকে এই স্টোরি ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি তুমি না পারো তাহলে তুমি সারা জীবন এখানে আটকে থাকবে। ললি বলে, আমিও তো সেটাই চাই, কিন্তু জিঞ্জু, ও তো কোনো কিছুই ঠিক মতো করছে না। এদিকে এরা দুজন হাঁটতে হাঁটতে এক জায়গায় আসে। নানজি বলে, বাবা যদি আজ আমাদের দুজনের বিয়ে ঠিক করে আমি রাজি হয়ে যাব। জিঞ্জু বলে, কেন? আমার আর প্রধানমন্ত্রীর কথা সারা রাজ্যবাসী জানে তুমি অন্য একটা মেয়েকে ভালোবাসো। যখন এই বিয়েতে আমাদের দুজনেরই লস, তাহলে জেনে শুনে আমরা এই বিয়ে কেন করব? নানজি বলে, কিন্তু তুমি যত চেষ্টাই করো কোনো কিছুই বদলাতে পারবে না। সে এরপর পানিতে একটা ঢিল ছুঁড়ে মারে আর বলে, ঠিক এই লেকের পানির মতো। তুমি একটু চেষ্টা করবে, যা শুধুমাত্র এই ঢিলের মতো কয়েকটা নাড়া দেবে, তবে এরপর আবার শান্ত হয়ে যাবে। জিঞ্জু বলে, ভবিষ্যতের চিন্তা করে আমি আমার এই ভাগ্য কখনোই মেনে নেব না। সে চলে যেতে চাইলে নানজি বলে, তুমি ভাবছো লসি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে? কখনোই না। অন্যদিকে লেখকের বিবেক বলতে থাকে, স্টোরি সঠিক ট্র্যাকে নিয়ে যেতে হবে। লসি তোমাকে ভালোবাসবে, এরপর থেকে কাহিনী সুন্দর মতো এগিয়ে যাবে। ললি বলে, বলা তো একদম সহজ, আমিও তো এটাই চাই। লেখকের বিবেক বলে, লসিকে এটা মানতেই হবে, কারণ এটা তার ভাগ্য। সে একটা তুড়ি বাজায় আর দেখা যায় লসি ঘর থেকে বাইরে এসেছে এবং তার সামনে ললি ওই পাউচটা দেখিয়ে বলছে, এটা কি আপনার? তখন নানজি বলে, আমরা সবাই এখানকার এক একটা গুটি, তাই আমরা হাজার চেষ্টা করলেও কিছুই বদলাতে পারবো না। জিঞ্জুর সামনে এদের দুজনকে দেখে অবাক হয়ে যায়। সে দেখতে পায় তার রুমাল থেকে একটা পাপড়ি গায়েব হয়ে গেছে, কারণ এখন আসল পাউচটা ফেরত এসেছে। জিঞ্জু সেখানে যেতে চায়, তবে তখন এদের দুজনকে কেউ অজ্ঞান করে ফেলে। এদিকে মহারাজের কাছে ইউনুক বলে, যুবরাজের পোশাক নোংরা হয়ে গেছে, তাই সে চেঞ্জ করতে গেছে, আর জিঞ্জু ম্যাডাম অসুস্থ বোধ করছে, তাই সেও বিশ্রাম করছে। মহারানী ভাবতে থাকে, এত ইম্পর্টেন্ট একটা জায়গায় লসি জিঞ্জু কেউই আসেনি, কোনো সমস্যা হলো না তো? সে তখন মহারাজকে বলে, আমি গিয়ে দেখে আসি। মহারাজ বলে, আমরা সবাই যাই। তারা যখন যাচ্ছিল তখন রাস্তায় লসি আর ললির সঙ্গে দেখা হয়। সিস্টেম ললিকে বলে, এখন আপনি মহারাজকে কিছু সুন্দর সুন্দর কথা বলবেন, মহারানী আপনাকে বকা দেবে, তখন লসি আপনার পক্ষ নিয়ে কথা বলবে। অন্যদিকে জিঞ্জুর ঘুম ভাঙে। সে দেখতে পায় সে নানজির সঙ্গে শুয়ে আছে। দেখা যায় বাইরে তাদেরকে কিছু গার্ডেরা পাহারা দিচ্ছে। ইউনুক মহারাজকে বলে, সবকিছু রেডি হয়ে গেছে। মহারাজ বলে, এইবার দেখি জিঞ্জু কিভাবে বিয়ের জন্য না করে। অন্যদিকে মহারানী বলে, তুমি কোথাকার কোন মেয়ে, মহারাজকে সম্মান দেখাচ্ছ না? ললি তখন সুন্দর সুন্দর ডায়লগ দিতে শুরু করে। মহারাজ খুশি হয়ে যায়, তবে মহারানী বলে, মহারাজের সামনে এরকম বেয়াদবি করার সাহস কি করে হয় তোমার? লসি তখন ললির দিকে ঘুরে তাকাচ্ছিল, তবে তার কিছু একটা মনে পড়তে থাকে, কিন্তু তারপরও সে মুখ দিয়ে বলে, মহারানী, ও ইচ্ছে করে করেনি। তখনই লসির জিঞ্জুর কথা মনে পড়তে থাকে। সে জিঞ্জুকে বাঁচাতে যেতে থাকে। অন্যদিকে এদের ঘরে একটা সুগন্ধি দেওয়া ছিল, যার কারণে তাদের নিজের ওপর কন্ট্রোল থাকবে না। জিঞ্জু সেখান থেকে যেতে চায়, তবে নানজি তাকে আটকে রাখে। জিঞ্জু বলে, আমাকে ছেড়ে দাও, সুগন্ধির কারণে তোমার এরকম লাগছে। নানজি বলে, তুমি বলো তো, প্রাসাদের ভেতরে কার এত বড় সাহস হতে পারে তোমাকে আমাকে এক ঘরে রেখে সেই ঘরে এরকম সুগন্ধি জ্বালানোর? জিঞ্জু বুঝতে পারে এটা মহারাজের কাজ। নানজি বলে, তুমি আর আমি কিছুই বদলাতে পারবো না, আমাদের বিয়ে হবেই, তাই তুমি শুধু শুধু এত কষ্ট করো না। ওদিকে লসি দৌড়ে দৌড়ে এদিকে আসছিল, তবে তার স্মৃতি থেকে জিঞ্জুর স্মৃতি ধীরে ধীরে মুছে যাচ্ছিল। তখন তার সৈনিক ওই হেয়ার পিনটা নতুন করে বানিয়ে নিয়ে আসে। লসি আবারও দৌড়াতে শুরু করে। এদিকে নানজি নিজেকে ধরে রাখতে পারে না, সে জিঞ্জুকে জোর করতে শুরু করে। তখন লসি সেখানে চলে এসেছে। সে লাঠি দিয়ে নানজিকে সরিয়ে দেয়।
পরে জিঞ্জুকে কিস করে। জিঞ্জু তাকে সরায় না। লসি কিছু বলতে চায়, তবে বলতে পারছিল না, কারণ তার সব স্মৃতি থেকে জিঞ্জু চলে যাচ্ছিল। সে তখন হেয়ার পিনটা বের করে জিঞ্জুকে পরাতে চায়, কিন্তু তখন তাদের প্রথম দেখার স্মৃতি থেকেও জিঞ্জু মুছে যায়। লসি মাটিতে বসে পড়ে। জিঞ্জু বলে, তোমার কি হয়েছে? লসি তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে বলে, তুমি কে, আর আমি কোথায় আছি? তখন তার নজর পড়ে নানজির উপরে। এর মধ্যে মহারাজেরা বাইরের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তারা তাড়াতাড়ি ভেতরে এসে দেখে নানজি ঘুমাচ্ছে, লসি আর জিঞ্জু বসে আছে। লসি বলে, আমি খবর পেয়েছিলাম এদিকে কোনো অ্যাসাসিন এসেছে, তবে আসলে এখানে কেউ আসেনি, যুবরাজ বিশ্রাম করছে। মহারাজ জিঞ্জুকে বলে, নানজির অসুস্থতার কথা শুনেই তুমি চলে এসেছো, তুমি তাকে অনেক ভালোবাসো। তবে তখন মহারানী বলে ওঠে, সময় কত তাড়াতাড়ি কেটে যায়, আমার কয়দিনের ভাই কত বড় হয়ে গেছে, এখন নাকি সে একজনকে ভালোবাসে। লসি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। রানী বলে, তোমরা তো ভালোবাসার টোকেন আদান প্রদান করেছো, মহারাজকে দেখাও। তবে তখন ললি বলে ওঠে, ও এটা তাহলে আমার ভালোবাসার টোকেন? আসলে সে এখানে এসে এটা কুড়িয়ে পেয়েছে। মহারাজ বলে, প্রধানমন্ত্রী, তাহলে আপনি ললিকে পছন্দ করেন? ললি অনেক ভালো একটা মেয়ে। ঠিক আছে, আমি বাধা দেব না। মহারানী রেগে লসিকে বলে, তুমি ভালো করে বলো, তুমি কাকে পছন্দ করো, জিঞ্জু না ললিকে? লসির তখন বারবার ললির কথাই মনে পড়ে। সে বলে, ললিকে। মহারাজ বলে, এটা খুব ভালো কথা, তবে আজ আমি যুবরাজ আর জিঞ্জুর বিয়ে ঠিক করছি। জিঞ্জু কিছু বলতে চায়, তবে মহারাজ বলে, এবার তোমার সঙ্গে আমার বিয়ের পর দেখা হবে। লসি যখন চলে যাচ্ছিল তখন জিঞ্জু দৌড়ে সেখানে আসে। সে বলে, কি হয়েছে, তুমি কেন হঠাৎ আমাকে ভুলে গেছো? লসি বলে, আমি আপনাকে চিনি না, কোনোদিন দেখিনি। জিঞ্জু বলে, এটা কেমন কথা, আমরা একসঙ্গে এত কিছু করেছি, তুমি কিভাবে সবকিছু ভুলে যেতে পারো? তখন ললি সেখানে আসে। সে বলে, শুধুমাত্র লসি না, ওর সৈনিকও তোমাকে ভুলে গেছে। জিঞ্জু ওই রুমালটা তাকে দেখালে ললি বলে, আমার জামাটা ময়লা হয়ে গেছে, তোমার রুমালটা একটু দেবে? সে রুমালটা নিয়ে নেয়। জিঞ্জু তাকে বাধা দিতে চায়, তবে লসি তার হাত ধরে রাখে আর বলে, আপনি যুবরাজের স্ত্রী হতে চলেছেন, তাই নিজেকে সংযত করুন। সে ললিকে বলে রুমালটা ফেলে দিতে, এরপর চলে যায়। ললি জিঞ্জুকে ধরে বলে, দেখেছো, আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি যত যাই করো না কেন কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। জিঞ্জু বলে, তুমি ওর সঙ্গে কি করেছো? ও কেন আমাকে ভুলে গেছে? ললি বলে, আমি কিছুই করিনি, সবকিছু আপনা আপনিই হচ্ছে, কারণ গল্পের স্টোরি এটা, মাঝখানে কিছু গ্লিচ হয়েছিল, এখন সবকিছু ঠিক আছে। লসি আমার দ্বিতীয় নায়ক, তাই ও আমাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে লসির ওই পাউচ দেখে কিছু একটা মনে পড়তে থাকে, তবে তার পুরোপুরি কিছুই মনে পড়ে না। অন্যদিকে জিঞ্জু রুমালটা উঠাতে চাইলে ললি সেটা পা দিয়ে ধরে রাখে আর বলে, তুমি সামান্য একটা সাইড ক্যারেক্টার, আমি এখানকার নায়িকা, তুমি আমার সঙ্গে পাঙ্গা নিতে চাইছো? চুপচাপ যুবরাজকে বিয়ে করে নাও আর বিয়ের দিন মরে যাও। এরপর সে চলে যায়। তখন জিঞ্জুকেও তার ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর দেখা যায় জিঞ্জু বসেছিল, তখন লান এসে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে মিথ্যা বলেছো, তুমি বলেছিলে তুমি নানজিকে বিয়ে করবে না, অথচ তোমাদের বিয়ে ঠিক হয়ে গেল। তখন সে বুঝতে পারে জিঞ্জু একদম খুশি না। সে বলে, তোমাকে কি জোর করে বিয়ে দিচ্ছে? তাহলে চলো আমি তোমাকে পালাতে সাহায্য করি, বাইরে আমি তোমার থাকার সব ব্যবস্থা করে দেব। জিঞ্জু বলে, কোনো লাভ নেই, যত চেষ্টাই করো এই ভাগ্য আমি বদলাতে পারবো না। অন্যদিকে মহারানী লসিকে বলে, তুমি আজকে আমাকে বোকা বানালে। লসি তার কথার কিছু বুঝতে পারে না। মহারানী বলতে থাকে, তুমি মনে রাখবে, তোমার কোনো সন্তান হবে না, একমাত্র আমার সন্তানই তোমার ভবিষ্যৎ। তখনই ওপরে কমেন্টস উঠতে থাকে। জিঞ্জু বলে, দেখো এই লেখাগুলো, এগুলো কোনোদিন বদলাবে না। অন্যদিকে সিস্টেম ললিকে বলে, এখন মহারানী প্রধানমন্ত্রীকে যুবরাজকে মারার জন্য পাঠাবে। এরপর ললি বলে, আমি জানি সে যুবরাজকে মারতে পারবে না, কিন্তু আমাকে বন্দি করে নিয়ে যাবে, পরে পুরোপুরি আমাকে ভালোবেসে ফেলবে। তখনই মহারানীর কাছে একটা চিরকুট আসে আর দেখা যায় ওপরের কমেন্টসগুলো গায়েব হয়ে যায়। জিঞ্জু বুঝতে পারে তাহলে হয়তো প্লট চেঞ্জ হচ্ছে। হঠাৎ তারা শব্দ শুনতে পেলে লান সামনে যায়, তবে সে অজ্ঞান হয়ে যায়। দেখা যায় লসি সেখানে এসেছে, সে জিঞ্জুকে মারতে এসেছে। তখন দেখানো হয় মহারানীর কাছে যে চিরকুট এসেছে তাতে লেখা ছিল, লসি হলো আগের রানীর ছেলে। মহারানীর সেবিকা বলতে থাকে, এটা কিভাবে সম্ভব, আমরা তো তাকে অনেকভাবে পরীক্ষা করলাম। মহারানী বলে, আমি এত শত বুঝি না, আমি আজ ওকে জিঞ্জুকে মারতে পাঠিয়েছি, ও জিঞ্জুকে মারবে আর আমার লোকেরা ওকে মারবে, দায়ভার দেব আমি যুবরাজের উপর। এক ঢিলে 3 পাখি শেষ। এদিকে লসি জিঞ্জুকে মারতে চায়, তবে তখন তার কিছু কিছু স্মৃতি মনে পড়ছিল। জিঞ্জু বলে, তুমি ভুলে গেছো, তবে তারপরেও তোমার মন তোমার স্মৃতির থেকে অনেক শক্ত। লসি তলোয়ার সরিয়ে ফেলে,
তখনই বাইরে থাকা লোকেরা তাদের দিকে অ্যাটাক করতে চায়, তবে তখন নানজি এসে তীর ধরে ফেলে। লসি পালিয়ে যায়। নানজি জিনজুকে নিয়ে চলে আসে। অন্যদিকে ললি সিস্টেমকে বলতে থাকে, কেন ওরা একজনও এখানে আসলো না? তাহলে কি লসি সিটি গেটের দিকে গেছে? সিস্টেম বলে হ্যাঁ। ললি তখন সিটি গেটের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে নানজি জিনজুকে সিটি গেটের ছাদের উপর নিয়ে আসে। সে বলে, তুমি লসির কাছে যেও না, ও আজ বাঁচতে পারবে না। জিনজু বলে, তুমি কি করে জানলে? এই খবর তো তোমার জানার কথা না। অন্যদিকে লসি হাতে আঘাত পেয়েছে, তবে হঠাৎ সে বুঝতে পারে সে অন্য একটা জায়গায় আছে। এখান থেকে চলে যেতে চাইলে দেখতে পায় এই পুরো জায়গায় একটা ব্যারিয়ার দেওয়া আছে। এদিকে লেখকের বিবেক লসির শরীরে এসেছে। সে হাতে লাল চাকু নিলে ললি এসে বলে, আমি এসেছি। বিবেক বলে, কি সমস্যা? কাহিনী তো সব ঠিক মতো চলছিল, তাহলে আবার সবকিছু কেন এলোমেলো হয়ে গেল? অন্যদিকে নানজি জিনজুকে বলে, তুমি আমার সঙ্গে চলো। জিনজু বলে, আমি বুঝতে পারছি না, তোমার তো আমাকে সাহায্য করার কথা না? তাছাড়া তুমি কিভাবে জানলে যে একটু আগে আমাকে মারতে এসেছিল সে লসি? কারণ তুমি তো এবার তার সঙ্গে ফাইট করনি। তখন সে বুঝতে পারে আগের বার জিনজু যখন লেখকের বিবেকের সঙ্গে কথা বলছিল তখন সবাই ফ্রিজ হয়ে থাকলেও নানজি সবকিছু শুনেছিল। জিনজু বলে, তার মানে তোমার জ্ঞান শুরু থেকেই আছে, তারপরও তুমি এই স্টোরি স্বাভাবিকভাবে নিয়ে যেতে চাইছো। তবে আমি এভাবে হাল ছেড়ে দেব না। সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে বিবেক বলে, যেভাবেই হোক এই লাল চাকু দিয়ে জিনজুকে মারতে হবে, তাহলেই একমাত্র এই জিনজু গিয়ে অন্য জিনজু আসবে আর কাহিনী সঠিকভাবে চলতে থাকবে। ললি বলে, তার মানে এই চাকু দিয়ে নোবেলের যে কাউকে মেরে ফেলা যায়? ললি চাকুটা ধরতে চাইলে বিবেক তাকে দেয় না। ললি বলে, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? তুমি তো আর আমাকে মারতে পারবে না, কারণ আমি তোমাদের মতো কাগজের মানুষ নই। সে ওই বিবেককে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে সে চলে যায় আর আসল লসি ফিরে আসে। ললি সেই চাকুটা নিয়ে নেয়। ওই সময় জিনজু সেখানে আসে। ললি সেটা দিয়ে তাকে আঘাত করতে চায়, তবে তখন দুজন সৈনিক এসে তাদের গলায় তলোয়ার ধরে তাদেরকে নিয়ে যায়। লসি সেখানে আসলে ওই সব সৈনিকরা বলতে থাকে, মহারানী আমাদেরকে এগুলো নির্দেশ করেছে, আপনি যদি সারেন্ডার করেন তাহলে আপনি যে কোনো একজনকে বাঁচাতে পারবেন। আপনি বলুন আপনি কাকে বাঁচাবেন। ওই সময় জিনজু বুঝতে পারে এই জায়গায় কিছু গ্লিচ হচ্ছে, তার মানে এটা এই স্টোরির শেষ সীমানা। লসি জিনজুর দিকে আঙুল বাড়িয়ে বলে, ওকে বাঁচাও। তবে এরপর তার শুধু ললির কথা মনে পড়তে থাকে। পরে সে ললিকে বাঁচাতে বলে। জিনজু দৌড়ে গিয়ে সিটি গেট থেকে ঝাঁপ দেয়। লসি এটা দেখে সেও ঝাঁপ দেয়, তবে সৈনিকরা যখন নিচে তাকায় তখন দেখতে পায় সেখানে কেউ নেই। ললিও এটা দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর জিনজুর জ্ঞান ফিরলে সে নিজেকে একটা গাছের কাছে দেখতে পায়। পাশে সে লসিকে দেখে বারবার ডাকতে থাকে, তবে লসির জ্ঞান ফেরে না। তখন সে চিৎকার করে বলতে থাকে, কেউ কি আছে? ওই সময় সেই ডাক্তারটা চলে আসে আর সে তাদেরকে বলে, আরে আপনারা তো সেই ডাকাত স্বামী স্ত্রী। জিনজু ভীষণ অবাক হয়ে যায় যে ডাক্তার তাদেরকে মনে রেখেছে। এরপর ডাক্তার তাদেরকে একটা বাড়িতে নিয়ে আসে আর লসির চিকিৎসা করে। জিনজু বলে, এটা কোন জায়গা? ডাক্তার বলে, এটা জিন্দু রাজ্যের বাইরের একটা বন। এটা এক স্বামী স্ত্রীর বাড়ি, তবে তারা অনেকদিন ধরে এখানে আসে না। লসির জ্ঞান ফিরলে সে ডাক্তারকে মেরে ফেলতে চায়, তবে জিনজু তাকে বাধা দিয়ে বলে, স্বামী তুমি উঠেছ? ডাক্তারের পর চলে যায়। লসি বলে, এটা কোন জায়গা? আমরা তো সিটি গেটের উপরে ছিলাম। জিনজু বলে, এখন নিশ্চয়ই তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে, আমরা সিটি গেটের উপরে ছিলাম, পড়ে যাওয়ার পর আমরা এখানে এসে পড়েছি। লসি বলে, আমার মাত্র জ্ঞান ফিরল, মাঝের সময় কি হয়েছে আমি জানি না, হতে পারে এগুলো তোমার বানানো গল্প। এরপর সে একটা কাপড় দিয়ে জিনজুর হাত বেঁধে নেয় আর বলতে থাকে, আগামীকাল তোমার বিয়ে, এর আগে আমি তোমাকে পালাতে দেব না। জিনজু কান্না করে বলতে থাকে, তুমি সত্যিই আমার আর যুবরাজের বিয়ে হতে দেখবে? লসি বলে, তুমি কাকে বিয়ে করলে তাতে আমার কিছুই আসে যায় না। অন্যদিকে এক গার্ড ললিকে ধরতে চাইলে ললি তাকে আঘাত করে, এতে সে গায়েব হয়ে যায়। এরপর সে আরেকজন গার্ডকে নিয়ে নিচে ঝাঁপ দিতে বলে, সেই লোক নিচে ঝাঁপ দিয়ে গায়েব হয়ে যায়। এটা লান দেখে ফেলে। সে তার দাসীকে নানজিকে ডেকে আনতে বলে। লান উপরে এসে ললিকে বলে, আমি জানতাম তুমি কোনো ভালো মেয়ে নও, তুমি কি এখন আমাকেও ভয় দেখাবে নাকি? ভুলে যেও না আমি একজন রাজকুমারী। ললি বলে, কিসের রাজকুমার রাজকুমারী? তোমাদেরকে ভালো পরিবার দেওয়া হয়েছে বলে নিজেদেরকে সত্যি বড় মনে করছো নাকি? সে লানকে ফেলে দিতে চাইলে দাসী চলে আসে। নানজি এসে লানকে বলে, তুমি ওর প্রতি এত হিংসা কেন দেখাও? দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটলে আমি তোমাকে ছাড়বো না। এরপর সে ললিকে নিয়ে চলে আসে। লানের কানে তখন জিনজুর কথাগুলো বাজছিল যে তুমি এত কিছুর পরেও নানজি তোমার দিকে ফিরেও তাকায় না, সত্যিই কি এটা ভালোবাসা? অন্যদিকে এরা দুজন বসেছিল। তখন ডাক্তার সেখানে আসলে জিনজু বলে, দয়া করে আমাকে বাঁচান, ও আমার স্বামী নয়, ও আমাকে কিডন্যাপ করেছে। লসি বলে,
কোন কিডন্যাপার নিজের হাতও বেঁধে রাখে? ডাক্তার বলে, আপনাদের কি ঝগড়া হয়েছে? লসি বলে, হ্যাঁ, ও একটু রাগ করেছে। ডাক্তার তখন বলে, শুধু শুধু রাগারাগি করার দরকার নেই। আপনারা যে একজন আরেকজনকে ভালোবাসেন সেটা আপনাদের দেখলেই বোঝা যায়। একজন আরেকজনের দিকে তাকালে আপনাদের চোখ একদম ঝলমল করে ওঠে। এরপর ডাক্তারও চলে যায়। তখন হঠাৎ করে সেখানে তুষার পড়তে শুরু করে। জিঞ্জু এটা দেখে ভীষণ খুশি ছিল। লসি বলে, গ্রীষ্মকালে তুষার পড়ছে? এই জায়গা আসলেই অনেক অদ্ভুত। তবে তুমি এত খুশি হচ্ছ কেন? মনে হচ্ছে যেন জীবনে তুষার দেখোনি। জিঞ্জু বলে, সত্যিই দেখিনি। আমার মতো একটা সাইড ক্যারেক্টার তুষার কি করে দেখবে? তখন হঠাৎ লসির কিছু স্মৃতি মনে পড়তে থাকে। এরপর সে জিঞ্জুকে অনেক খুশি হয়ে দেখছিল। জিঞ্জু বলতে থাকে, আমি বুঝতে পেরেছি, আসলে আমি এরকম একটা জীবনই চাই যেখানে কোনো বাধা থাকবে না, আমি মুক্ত হয়ে চলতে পারবো। তখনই সেখানে ধোঁয়ার সৃষ্টি হয় আর দেখা যায় নানজি এসেছে। নানজি জিঞ্জুকে নিয়ে যেতে চায়, তবে জিঞ্জু যেতে চায় না। নানজি বলে, বিশ্বাস করো, আমি তোমার খারাপ চাই না। সে তাদের দুজনের হাতে বাঁধা ওই কাপড়টা কেটে দিয়ে জিঞ্জুকে নিয়ে চলে আসে। লসি অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে নিজের ঘরে আছে। অন্যদিকে জিঞ্জু দেখতে পায় তাকে বউ সাজানো হচ্ছে। সে ওপরে কমেন্টস দেখতে পায়। সে বলতে থাকে, কেন স্টোরি কেন আবার আগের নিয়মে চলছে? সে যখন বাইরে যেতে চায় তখন নানজি তাকে আটকায়। ওদিকে ললির জ্ঞান ফিরলে সে দেখতে পায় মহারানীর হাতে সেই লাল চাকুটা রয়েছে। মহারানী বলে, আমার তোমার কাছে অনেক কিছু জানার আছে। প্রথম কথা, কেন প্রধানমন্ত্রী আর জিঞ্জু সিটি গেটের ছাদের উপর থেকে পড়ে গিয়েও একদম সুস্থ আছে? কেন এই চাকু দিয়ে কাউকে মারলে তাকে আর খুঁজে পাওয়া যায় না? ললির মনে পড়ে লেখকের বিবেক বলেছিল নানজির বিয়ের দিন লসির গায়ে কোনো আঘাত করতে, যাতে লেখকের বিবেক সেখানে এসে জিঞ্জুকে লাল চাকু দিয়ে মেরে ফেলতে পারে। কিন্তু এখন এত সময় নেই। তাই সে মহারানীকে বলে, বিয়ের দিন যদি জিঞ্জু মারা যায় তাহলে তো সবকিছু সমাধান হয়ে গেল। এরপর দেখা যায় লসির কাছে মহারানীর সেবিকা গেছে। সে ওই লাল চাকুটা নিয়ে গেছে। সে বলছিল, মহারানী আপনাকে আদেশ করেছে বিয়ের সময় জিঞ্জুকে যেন এই চাকু দিয়ে মারা হয়, নয়তো আপনি ললিকে আর দেখতে পাবেন না। অন্যদিকে জিঞ্জু নানজিকে বলে, কেন তুমি সবকিছু জেনে আমাকে মেরে ফেলতে চাইছো? নানজি বলে, স্টোরি সঠিকভাবে এগিয়ে গেলে তুমি মারা যাবে ঠিকই, তবে এরপর স্টোরি শেষ হয়ে আবার নতুন করে শুরু হবে, যেখানে তুমি থাকবে। কিন্তু ওই লাল চাকু দিয়ে যদি তোমাকে মারা হয় তাহলে তুমি আর ফিরে আসবে না। জিঞ্জুর মনে পড়ে আগেরবার ফুগুইয়ের গায়ে ওই লাল চাকুর আঘাত লেগেছিল, তাই এইবার অন্য একটা ফুগুই এসেছে। জিঞ্জু বলে, কিন্তু আমি হয়তো আমার ভাগ্য পরিবর্তন করতে পারবো। নানজি বলে, পারবে না। তুমি ভেবেছো এই প্রথম তুমি স্টোরির কাহিনী বুঝতে পেরেছো? না, প্রথমবার তুমি কমেন্টস দেখতে শুরু করেছিলে আমাদের বিয়ের আগে, পরের বার আবারও আমাদের বিয়ের আগে, এরপর বিয়ের দিন, এরপর বিয়ে ঠিক হওয়ার দিন। প্রত্যেকবারই তুমি অনেক চেষ্টা করেছো বিয়ে ভাঙার, কিন্তু পারোনি। আমাদের বিয়ে হয়েছে, আর বিয়ের রাতে আমি নিজের হাতে তোমাকে শেষ করে ফেলেছি। কারণ একমাত্র এভাবেই স্টোরি ঠিকভাবে এগিয়ে যায় আর তুমি আবার ফেরত আসো। তোমার মতো আমিও প্রত্যেকবার এক এক সময় বুঝতে পেরেছি এটা একটা গল্প, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আমি কোনো কিছুই চেঞ্জ করতে পারিনি। আমরা যত চেষ্টাই করি কোনো কিছুই চেঞ্জ হবে না। একবার যদি ওই লাল চাকুর আঘাতে তুমি মারা যাও তাহলে তুমি আর ফিরে আসবে না। তোমার জায়গায় অন্য জিঞ্জু আসবে। জীবন যত কঠিনই হোক তবু তুমি ফিরে তো আসছো। জিঞ্জু লসির কাছে যেতে চাইলে নানজি বলে, ও কোনো কিছুই করতে পারবে না। ও ললিকে ভালোবাসে, তুমি আমাকে, আমি ললিকে। এটাই স্টোরি, আর এভাবেই স্টোরি এগিয়ে যাবে। অন্যদিকে মহারানীর সেবিকা লসিকে ওই লাল চাকুটা দেয়। লসি যখন সেটা ধরতে যাবে তখন তার কিছু কিছু স্মৃতি মনে পড়তে থাকে, তবে তারপরও সে চাকুটা নিয়ে নেয়। অন্যদিকে জিঞ্জু অজ্ঞান হয়ে যায়। নানজি লোকজনকে ডেকে বলে জিঞ্জুকে ওয়েডিং হলে নিয়ে যেতে, আর লসি লাল চাকু নিয়ে যুবরাজের প্যালেসের দিকে যেতে থাকে। এরপর নানজি বলে, বিয়ের অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, বিয়ে হয়ে গেছে। তবে তখন লসি এসে বলে, মহারানী আমাকে পাঠিয়েছে সকল নিয়মকানুন পূরণ করে তারপর এখান থেকে যেতে বলেছে। তাই এরপর এদের বিয়ের রিচুয়াল সম্পূর্ণ হতে থাকে। যখন তাদেরকে ওয়াইন খেতে বলা হয়, জিঞ্জু ওয়াইন হাতে নেয়। তখন লান এসে ওয়াইন ফেলে দেয় আর বলে, নানজি তুমি কি বুঝতে পারছো না, জিঞ্জু তোমাকে বিয়ে করতে চাইছে না। তবে তারপরেও জিঞ্জুকে ঘরে নিয়ে যাওয়া হয়। লসি সেদিকে যেতে চাইলে নানজি তাকে বাধা দেয়। ইউনুক এসে জিঞ্জুর ঘরে আরেকজন লোককে দেখে বাইরে এসে চিৎকার করতে শুরু করে যে রাজকুমারের স্ত্রী অন্য লোকের সঙ্গে অ্যাফেয়ারে আছে। জিঞ্জু উঠে যখন যেতে চায় তখন লসি সেখানে আসে। সে জিঞ্জুকে বলে, তোমাকে মেরে ফেলা খুবই প্রয়োজন। জিঞ্জু বুঝতে পারে এটা লেখকের সেই বিবেক। তখন দেখা যায় আসলে একটু আগে
নানজির সঙ্গে তার ফাইট হয়েছে, সেখানে তার হাত কেটে গেছে, আর তাই আসল লসি ওই ব্যারিয়ারের ভিতর আটকে আছে। লেখকের বিবেক বলে, তোমার মতো একটা সাইড ক্যারেক্টার এই স্টোরি বদলাতে চাইছে, কি একটা হাস্যকর কথা। তখন জিঞ্জু বলে, হাস্যকর আমি নই, হাস্যকর তুমি। সামান্য একটা সাইড ক্যারেক্টারের পেছনে তোমাকে এত পরিশ্রম করতে হচ্ছে, যেখানে আমার কোনো হাতই নেই, আমি কোনো কিছুই বদলাতে পারছি না, তারপরও তোমাকে নিজে আসতে হচ্ছে আমাকে মারতে। তুমি ভেবে দেখো তুমি কতটা হাস্যকর। বিবেক তার গলা চেপে ধরে। জিঞ্জু বলে, আমি মরতে ভয় পাই না, তবে আমার একটাই কষ্ট, আমি ভালো মতো তাকে বিদায় জানাতে পারলাম না। এই কথা লসি শুনতে পাচ্ছিল। তখনই নানজি এসে ওই বিবেককে বাধা দেয়। জিঞ্জু বাইরে চলে আসে। লসি তাকে দেখতে পারছিল, কিন্তু জিঞ্জু তাকে দেখছিল না। বিবেক যখন ওই লাল চাকু দিয়ে জিঞ্জুকে আঘাত করতে চায়, তখন কোনো এক অদৃশ্য শক্তি তাকে আটকে ধরেছিল। আসলে লসি তার ব্যারিয়ার ভাঙার চেষ্টা করছিল, আর এতে তার জিঞ্জুর সঙ্গে কাটানো সকল স্মৃতি মনে পড়তে থাকে। এরপর একসময় সে নিজের শরীরে চলে আসে, আর ওই বিবেক ব্যারিয়ারের ভেতরে চলে যায়। লসি জিঞ্জুকে ওঠায় আর বলে, আমার সবকিছু মনে পড়ে গেছে। তারা সেখান থেকে চলে যেতে চায়। নানজির লোকেরা তাদের সঙ্গে ফাইট করছিল। নানজি এসেও লসির সঙ্গে ফাইট করছিল। সে বলতে থাকে, ওই লাল চাকু দিয়ে জিঞ্জুকে মরতে দিও না, তাহলে সে আর ফিরে আসবে না। তখন দেখা যায় জিঞ্জুকে নিয়ে যাওয়া হচ্ছে, আর ওই লাল চাকুটা কেউ তুলে নিয়েছে। একটু পরেই মহারানীর সেবিকা লসিকে বলে, মহারানী আপনাকে ডেকেছে। লসি সেখানে গেলে মহারানী বলে, আর লুকানোর প্রয়োজন নেই, আমি জেনে গেছি তুমি আমার ভাই নও, তবে আমি এখন তোমাকে ভালো একটা অপশন দিচ্ছি। তুমি নিজের বিদ্রোহের কথা কনফেশন লেটারে লিখে মরে যাবে, এতে তোমার প্রেমিকা বেঁচে যাবে। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি এদের দুজনকেই মেরে ফেলবো। লসি বলে, আমি যদি ওকে বাঁচাতেই না পারি, তাহলে তো আমি ওর পাশে থাকার যোগ্য না। সে তখন মহারানীর লোকেদের সঙ্গে ফাইট শুরু করে। এদিকে ললি চাকুটা নিয়ে জিঞ্জুকে মারতে চায়। একজন গার্ড তাকে বাধা দিতে চাইলে ললি তাকে আঘাত করে, এতে সে গায়েব হয়ে যায়। মহারানী এটা দেখে ভয় পেয়ে যায়, তাই তারা নিজের ঘরে চলে যায়। অন্যদিকে লসি আবারও আহত হয়, কিন্তু লেখকের বিবেক তার শরীর কন্ট্রোলে নিতে পারছিল না। এখানে এদের দুজনের মধ্যে লড়াই হচ্ছিল, অন্যদিকে জিঞ্জু আর ললির মধ্যে লড়াই হচ্ছিল। লেখকের বিবেক বলছিল, এটা তোমাদের প্রথমবার না, এই নিয়ে তোমাদের বহুবার নিজেদের জ্ঞান ফিরেছে এবং তোমরা বুঝতে পেরেছো এটা স্টোরি, কিন্তু কোনো লাভ হয়নি। তোমাদের যতবারই জ্ঞান ফিরুক না কেন, ললি বলছিল, শেষ তোমাদেরকে হতেই হবে, কারণ তোমরা সাইড ক্যারেক্টার। তখন জিঞ্জু আর লসির তাদের প্রথম দেখা মনে পড়ে। জিঞ্জু নানজিকে জন্মদিনের উপহার দেওয়ার দিন সে প্রথম কমেন্টস দেখতে পেয়েছিল, এবং সে জানতে পেরেছিল প্রধানমন্ত্রী আসলে অসুস্থ হওয়ার নাটক করছে। তাই সে প্রধানমন্ত্রীর কাছে যায় আর তাকে এই প্রাসাদ থেকে বের করে নিয়ে যেতে বলে। লসি তাকে নিজের প্যালেসে নিয়ে আসে। সে বলতে থাকে, আমি তোমাকে বাইরে পাঠিয়ে দেব, ভুলেও এখানে ফিরে এসো না। তবে সে তার সৈনিককে ধীরে ধীরে বলে, পরিস্থিতি একটু ঠান্ডা হলে ওকে মেরে ফেলুক। এরপর জিঞ্জু সেখানেই থাকতে শুরু করে। একদিন সৈনিক এসে লসিকে বলে, আজকে মারবো? লসি বলে, আজকের আবহাওয়া ভালো, কালকে করো। এরপর জিঞ্জু লসিকে বলতে থাকে, আমার মনে হয় আমরা একটা গল্পের ভেতর আছি, কিন্তু আমি এখানে থাকতে চাই না। সে একটা গ্রামের ছবি এঁকেছে। সে বলতে থাকে, আমি এমন একটা জায়গায় থাকতে চাই যেখানে সবাই তাদের মন মতো কাজ করতে পারবে, কেউ কৃষি কাজ করবে, কেউ ডাক্তার হবে। লসি একটা ঘর দেখিয়ে বলে, এই ঘরটা কাদের? জিঞ্জু বলে, এটা আমাদের। পরে সে অপ্রস্তুত হয়ে বলে, আসলে প্রত্যেকের আলাদা আলাদা ঘর থাকবে। পরদিন সৈনিক বলে, আজকে? লসি বলে, আজকের আবহাওয়া খারাপ, কালকে করো। তবে দেখা যায় ওদিন ঝলমলে রোদ ছিল। সৈনিক বুঝতে পারে আসলে লসি মুখে যা বলছে মনে মনে সেটা চায় না। জিঞ্জু সেখানে ভালোই ছিল, সে তার মন মতো কাজ করছিল। লসি বলে, হাওথান ফুল তো সাদা হয়, তুমি কেন লাল এঁকেছো? জিঞ্জু বলে, কারণ আমার কালারফুল জিনিস ভালো লাগে। এরপর সে সেখানে তুষার আঁকে আর বলে, আমি চাই ওই জায়গায় যেন তুষার পড়ে, কারণ আমি কোনোদিন তুষার দেখিনি। এরপরেই তারা শুনতে পায় যুবরাজের লোকেরা প্রধানমন্ত্রীর বাড়ি অ্যাটাক করতে চাইছে। জিঞ্জু তখন সেখান থেকে চলে যেতে চায়, কারণ সে চায় না তার জন্য লসির কোনো অসুবিধা হোক। এরপর যুবরাজ আর জিঞ্জুর বিয়ের দিন লসি দৌড়ে সেখানে আসে। সে বলে, তোমার আঁকা এই ছবিটার মতো একটা বাড়ি আমি খুঁজে পেয়েছি। সে জিঞ্জুর হাত ধরে সেখানে নিয়ে যায়। জিঞ্জু দেখতে পায় এই জায়গায় তুষার পড়ছে। লসি বলে, তোমার কি তোমার বলা কথা মনে আছে? তুমি বলেছিলে এই বাড়িতে আমরা থাকবো। জিঞ্জু, আমি ভবিষ্যতের চিন্তা করতে চাই না। আমি যখন তোমার সঙ্গে থাকি তখন অনেক ভালো থাকি, তাই আমি তোমার সঙ্গে আমার সারা জীবন কাটাতে চাই। জিঞ্জু অনেক খুশি হয়, তবে তখনই আবারও গ্লিচ শুরু হয়ে যায়। দেখা যায় লেখকের বিবেক এসেছে। সে বলে, তোমরা সামান্য দুটো সাপোর্টিং ক্যারেক্টার স্টোরি বদলাতে চাইছো। এই চাকু দিয়ে তোমাদেরকে মারলে স্টোরি আবার নতুন করে শুরু হবে। জিঞ্জু,
তুমি আগে নিজের জ্ঞান ফিরে পেয়েছো, তাই তোমাকে আমি আগে মারবো। লসি চাকুটা তার পেটেই ঢুকিয়ে দেয়। তবে লেখকের বিবেক বলে, আমি কোনো মানুষ না, আমি একজনের কনসাসনেস, আমাকে তোমরা মারতে পারবে না। সে যখনই জিঞ্জুকে মারতে চায় তখনই কেউ তার উপর অ্যাটাক করে। এখন এদের দুজনের এই সব কিছুই মনে পড়েছে। লসি বলতে থাকে, আমার সব স্মৃতি মনে পড়েছে, আমি তোকে জীবনেও জিঞ্জুর কোনো ক্ষতি করতে দেব না। আমি জানি আমি একটা লুপের মধ্যে আটকে আছি। তখন জিঞ্জু আর লসি একসঙ্গে বলতে থাকে, তবে আমরা হাল ছাড়বো না। যখনই আমাদের আগের স্মৃতি মনে পড়বে আমরা প্রতিবাদ করব, ছুটে যাব আমাদের ভালোবাসার মানুষের কাছে। তখন দেখানো হয় এভাবে এর আগে তারা দুজন আরো বহুবার এক হয়েছে, তবে শেষমেশ হেরে গেছে। এখন তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে আর দুজনেই অনেক কান্না করতে থাকে। তারা দুজন যখন যেতে চায় তখন নানজি তাদেরকে আটকায়। সে বলে, ভোর হওয়ার আগে জিঞ্জুকে আমার তলোয়ারে মরতেই হবে, নয়তো ও আর ফিরবে না। লসি বলে, তার মানে তোমার জ্ঞান আগে থেকেই আছে, তারপরও তুমি জিঞ্জুকে মারার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি চাইছো স্টোরি বারবার রিপিট হোক আর তুমি বারবার জিঞ্জুকে দেখো, কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো জিঞ্জু কি সেটা চায়? তুমি ওর ডিসিশন নিজে কেন নিচ্ছ? নানজি বলে, এসব করে তুমি শুধুমাত্র জিঞ্জুর ক্ষতি করছো, কারণ আজ রাতের মধ্যে যদি জিঞ্জুর কিছু না হয় তাহলে ও সম্পূর্ণ এই স্টোরি থেকে গায়েব হয়ে যাবে। জিঞ্জু দেখতে পায় সত্যি তার শরীরে বিভিন্ন গ্লিচ হচ্ছে। তখন দেখানো হয় প্রথমবার যখন লসি জিঞ্জুকে তাদের আঁকা ওই বাড়িতে নিয়ে যায় তখন তাদের পেছনে নানজিও সেখানে যায় এবং আড়াল থেকে সে তাদের কথা শুনছিল। তবে হঠাৎ করেই সেখানে লেখকের বিবেক চলে আসে। লেখকের বিবেক যখন জিঞ্জুকে মারতে চায় তখন নানজি তার উপর তীর দিয়ে অ্যাটাক করেছিল। বিবেক তখন তার কাছে এসে বলে, তার মানে তুমিও জেগে গেছো। তবে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তুমি এখানকার নায়ক, কিন্তু তারপরও তুমি কোনো কিছুই বদলাতে পারবে না। এই স্টোরি তার নিয়মে চলতে হবে। তোমার বিয়ের দিন রাতেই সাইড ক্যারেক্টারের মৃত্যু হবে, নয়তো সে সম্পূর্ণরূপে এই স্টোরি থেকে গায়েব হয়ে যাবে। তার বদলে অন্য কেউ আসবে। এই একই কাজ হবে যদি এই লাল চাকু দিয়েও কাউকে মারা হয়। নানজি বলে, তাহলে আমাকে মেরে ফেলো, আমি জিঞ্জুর কোনো ক্ষতি হতে দেব না। সে চাকু নিয়ে টানাটানি করছিল, তখন নানজির সৈনিক চাকুর সামনে চলে আসে আর দেখা যায় বর্তমানে তার সৈনিকের চেহারা আগের সৈনিকের থেকে আলাদা। বর্তমানে নানজি বলছিল, তুমি বলো তো আমার কি কষ্ট হয় না, কিন্তু আমি নিজের চোখে তোমাকে গায়েব হতে কি করে দেখতে পারি? জিঞ্জু বলে, ভোর হতে এখনো 1 ঘন্টা বাকি, এই 1 ঘন্টা আমি লসির সঙ্গে কাটাতে চাই। নানজি তলোয়ার দিয়ে তাকে আঘাত করতে চাইলে লসি ধরে ফেলে। সে বলে, আমি এই ভাগ্য মানব না, অবশ্যই কোনো না কোনো উপায় তো আছে। লান বলছিল, আমি আমার রাজ্যে ফিরে যাব। নানজি আমাকে ভালোবাসে না, জোর করে তার সঙ্গে থাকার কোনো মানেই হয় না। অন্যদিকে মহারানী বলতে থাকে, মনে হচ্ছে এই সব কিছুই মিথ্যা। তার ছেলে ইয়ান বলে, মা, কাহিনী বারবার একই জায়গায় ঘুরছে, আমি কখনোই বড় হতে পারবো না। তবে মা, তুমি ভয় পেও না, আমার ভরসা একসময় সবকিছু অবশ্যই ঠিক হবে। লসি বলছিল, আমরা একজন গায়েব হয়ে গেলে হয়তো স্টোরিতে কোনো সমস্যা হবে না, তবে যদি আমরা সবাই বিদ্রোহ করি, সবাই গায়েব হয়ে গেলে লেখকের বিবেকও গায়েব হয়ে যাবে, তখন স্টোরি কিভাবে চলবে? আমাদেরকে চেষ্টা করতেই হবে। তখনই ললি ফুগুয়ের গলায় চাকু ধরে বলে, ওকে বাঁচাতে চাইলে আমার সাথে চলে আসো। জিঞ্জু সেখানে যায়। লসি বলে, ভোরের আগে জিঞ্জুর সঙ্গে আমার বিয়ে হবে। নানজি বলে, তুমি জানো তুমি কি করছো? লসি তলোয়ার হাতে নিয়ে বলে, তোমার বউকে বিয়ে করছি, তার মানে অবশ্যই আমি বিদ্রোহ করছি। অন্যদিকে ললি জিঞ্জুকে বলে, তোমার মতো একটা কাগজের মানুষ ভাগ্য পরিবর্তন করতে চাইছো, এখানে একমাত্র আমিই মানুষ আছি, বাকি তোমরা সবাই বলতে গেলে পুতুল। জিঞ্জু বলে, তুমি ভুল। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে চাকুটা নিয়ে নেয়। ললি হেসে বলে, এটা দিয়ে তুমি আমাকে মারতে পারবে না, আমি তো আর তোমাদের মতো কাগজ না। জিঞ্জু বলে, আমি তোমাকে আগেই বলেছি তুমি ভুল, তোমার কেন মনে হয় তুমি আমাদের মতো না? সে তখন তার হাতে আঘাত করলে ললি দেখতে পায় তার হাত গায়েব হয়ে যাচ্ছে। তখন ললির মনে পড়ে এর আগে অনেকবার স্টোরি স্টার্ট হয়েছে, প্রত্যেকবারই সিস্টেম তাকে বলেছে গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে সে কোনো গল্পে চলে এসেছে। এরপর গল্পের একদম শেষ চ্যাপ্টারে তার আর নায়কের মিল হয়েছে, কিন্তু তারপরও স্টোরি আবার শুরু থেকে শুরু হয়েছে। জিঞ্জু বলতে থাকে, তুমি টাইম ট্রাভেল করে এসেছো, এটা শুধুমাত্র তোমাকে বোঝানো হয়েছে, যেমনটা আমাকে বোঝানো হয়েছে আমি নানজিকে ভালোবাসি। ললি বলে, অসম্ভব, আমি একটা মানুষ, আমি গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে এখানে এসেছি। জিঞ্জু বলে, তাহলে বলো তো তোমার বাড়ি কোথায়, তুমি আগে কি করতে, গাড়ি অ্যাক্সিডেন্টের আগে তুমি কোথায় ছিলে? ললি কোনো কিছুরই উত্তর দিতে পারে না। সে বুঝতে পারে তাকে মিথ্যা কথা বলা হয়েছে, এমনকি লেখকের বিবেক পর্যন্ত তাকে মিথ্যা বলেছে। সে জিঞ্জুকে তাকে মেরে ফেলতে বলে, তবে জিঞ্জু চাকুটা ফেলে দেয়। ললি বলে, কি হলো, ভালো হওয়ার নাটক করছো? আমি তোমার সঙ্গে এত কিছু করেছি,
তারপরও তোমার আমার উপর কোনো রাগ নেই? জিঞ্জু বলে, তুমি করনি, এই স্টোরি তোমাকে করতে বাধ্য করেছে। তুমি আমার বন্ধু না, আমার শত্রুও না। তবে ললি নিজেই নিজেকে আঘাত করতে চাইলে জিঞ্জু বলে, তুমি যদি এখান থেকে চলে যাও তোমার বদলে অন্য ললি আসবে। আমরা এত কিছু চেষ্টা করার পর তুমি গায়েব হয়ে যাবে। এত যখন পরিশ্রম করেছো আর একটু করো, দেখো সবকিছু বদলায় কিনা। এরপর জিঞ্জু বউ সেজে টেম্পলের দিকে যাচ্ছিল। নানজি বলে, এখনো সময় আছে। তুমি কেন ওর জন্য নিজের জীবন দিতে চাইছো? তুমি ভাগ্য পরিবর্তন করতে চাও, হয়তো অন্য কোনো পথ আছে, কিন্তু এভাবে নিজেকে শেষ করে দেওয়ার কি মানে হয়? জিঞ্জু কিছু না বলে সামনের দিকে যেতে থাকে। মনে মনে সে বলছিল, আমার সবকিছুই অন্যের লেখা, তবে আমি যাকে ভালোবেসেছি সেটা একমাত্র আমার নিজের সিদ্ধান্ত, তাই তার জন্য আমি মরতেও রাজি আছি। তারা সেখানে গিয়ে কিছু বলতে চায়, তবে তার আগেই সূর্য উঠে যায়। জিঞ্জু তখন অসুস্থ হয়ে যায়। লসি তাকে কিস করে। তখন জিঞ্জু দেখতে পায় তার শরীর আর গ্লিচ হচ্ছে না। তবে তখন লসি অসুস্থ হয়ে যায়, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই সময় বিবেক এসে বলে, তুমি ভুলে গেছো, লসির সঙ্গে আমার কানেকশন রয়েছে। ওর যদি কিছু হয় তাহলে আমি থাকবো না। আমি এত কিছু করেছি নিজে বাঁচতে, তাই এখন আমি এটা হতে দেব না। সে ওই চাকুটা জিঞ্জুর হাতে দেয়। জিঞ্জু যখনই নিজেকে আঘাত করতে চায় তখন ললি এসে সেটা নিয়ে নেয়। সে বলে, আমার আর কোনো ঋণ রইল না। এরপর সে নিজেকে আঘাত করে। পরে স্টোরি আবার নতুন করে শুরু হয়। নতুন ললির জ্ঞান ফেরে এবং সিস্টেম তাকে সবকিছু বুঝিয়ে বলে। সে নানজির কাছে যায়। এদিকে লসি রাজ্যে ফিরে আসে, তবে তখন তার আগের স্মৃতি মনে পড়ে যায়। সে দৌড়ে জিঞ্জুর কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে, তবে জিঞ্জু তাকে সরিয়ে দেয় আর বলে, আপনি কে? আমি আপনাকে চিনি না। সে তার বাড়ির লোকজন দিয়ে তাকে আটকে রাখে। তখন ফুগুই জিঞ্জুর বাবার একটা চিঠি নিয়ে আসে, যেখানে তার বাবা বলেছে খুব শীঘ্রই মহারাজ যুবরাজের সঙ্গে জিঞ্জুর বিয়ে ঠিক করবে। লসি এটা শুনে বলে, তুমি ওকে বিয়ে করতে পারবে না। তোমার হয়তো এখনো স্মৃতি মনে পড়েনি, তবে যাই হয়ে যাক না কেন তুমি ওকে বিয়ে করতে পারবে না। জিঞ্জু বলে, আপনি কে? আপনি যদি এখনো না জান আমি কিন্তু অথরিটিকে জানাবো। লসি বলে, আমি তোমাকে বোঝাচ্ছি আমি কে। সে তাকে কোলে নিয়ে সিটি গেটের ছাদের উপর চলে আসে। সে বলতে থাকে, এটা একটা স্টোরি, আমরা একটা স্টোরির ভেতর আটকে আছি। তুমি আমার কথা বিশ্বাস করো, তোমার স্মৃতি মনে পড়বে। হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু ততক্ষণ তোমাকে আমার কথা শুনতে হবে। জিঞ্জু বলে, আমার ছোটবেলার আশা শুধুমাত্র যুবরাজকে বিয়ে করা। আপনি কেন বাধা দিচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? লসি বলে, তুমি আমার কথা বিশ্বাস করছো না? ঠিক আছে। সে তাকে নিয়ে সেখান থেকে ঝাঁপ দেয়। এরপর জিঞ্জুর ঘুম ভাঙলে সে নিজেকে একটা বাড়িতে দেখতে পায়। তখন লসি সেখানে জিঞ্জুর আঁকা ছবিটা নিয়ে আসে। সে বলে, দেখো এই ছবিটা দেখে তোমার কিছু মনে পড়ছে কিনা? এটা তোমার নিজের আঁকা। এই ঘর, গাছ, এই সবকিছু তোমার নিজের আঁকা। দেখো একদম একরকম না? জিঞ্জু তার কথা বিশ্বাস না করলে লসি বলে, ঠিক আছে, এর আগে তুমি বলেছিলে এই বাড়িটা আমাদের। সে তখন সেখানে নিজের ছবি এঁকে বলে, এটা আমি। জিঞ্জু উঠে বলে, আমি বুঝতে পেরেছি, আপনি আমাকে নিজের কোনো পুরনো বন্ধু মনে করেছেন, তবে আমি আপনাকে চিনি না। লসি বলে, তুমি দেখো বাইরের গাছটায় লাল হাওথান ফুল ফুটেছে, কিন্তু ওই ফুল তো সাদা হয়। তাহলে লাল কেন ফুটেছে জানো? কারণ তুমি লাল এঁকেছিলে। আমরা দুজন সিটি গেট থেকে ঝাঁপ দেওয়ার পর এখানে কেন এসেছি? নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন যাচ্ছে। জিঞ্জু বলে, আমি অজ্ঞান ছিলাম, তখন হয়তো তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। আর রইল বাকি ফুলের কথা, আমি সেটা জানি না। আমি শুধু জানি আমি তোমাকে চিনি না। সে চলে যেতে চাইলে লসি বলে, তুষার, তুষার পড়লে নিশ্চয়ই তুমি আমার কথা বিশ্বাস করবে। জিঞ্জু বলে, এই গরমে তুষার? লসি বলে, যদি তুষার পড়ে তাহলে তোমাকে আমার কথা বিশ্বাস করতে হবে। সে তাকে ফ্রিজ করে বাইরে নিয়ে আসে আর এরপর নিজের সবকিছু তাকে বলে যে সে আসলে মহারানীর ভাই না, সে আসলে মহারাজের ছেলে। এরপর বলে, আমি এখানে প্রতিশোধ নিতে এসেছি। ফালতু একটা কাহিনী, আমার এখন এতে কিছু আসে যায় না, আমি শুধু তোমাকে চাই। এরপর রাত হয়ে যায়, তবে এখন তুষার পড়ে না। জিঞ্জু চলে যেতে চাইলে লসি তাকে আরেকটু অপেক্ষা করতে বলে। জিঞ্জু বলে, গরমের দিনে তুষার পড়বে না, শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। সে সেখান থেকে চলে যায়, তবে সে যাওয়ার সাথে সাথেই তুষার পড়তে শুরু করে। লসি একটা পাত্র নিয়ে সেগুলোকে বাটির মধ্যে ধরতে থাকে। এরপর সে জিঞ্জুর কাছে আসে, তবে জিঞ্জু তাকে সরিয়ে দেয়। তখন নানজি সেখানে আসে। লসি তাকে দেখে বলে, তুমি এত আগে এখানে কি করছো? তোমার তো আরো 1 মাস পর আসার কথা। এরপর সে জিঞ্জুকে বলে, তুমি তো বলেছিলে তুষার দেখলে তুমি আমার কথা বিশ্বাস করবে, তবে দেখা যায় তুষার গলে পানি হয়ে গেছে। লসি বলে, বিশ্বাস করো এটাতে তুষার ছিল। তবে জিঞ্জু তার কথা শোনে না, সে ওই পাত্রটা ফেলে ভেঙে ফেলে। নানজি বলে, লসি তুমি কিছুই বদলাতে পারবে না। এরপর তারা চলে আসে। বাড়ির কাছে আসলে নানজি বলে, তুমি আসলে কি করতে চাইছো? তোমার স্মৃতি আছে তাই না?
সে তার হাত ধরে মনে করে একটু আগে জিঞ্জু যখন লসিকে কঠিন কথাগুলো বলছিল তখন সে নিজের হাত চেপে ধরে রেখেছিল। নানজি বলে, তুমি আসলে কি প্ল্যান করছো? জিঞ্জু বলে, ওই লাল চাকু তোমার কাছে আছে তাই না? এই গল্পের ভেতর যতক্ষণ লেখকের বিবেক রয়েছে ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না। এইবার আমি নিজের শরীরে আঘাত করে যে কোনো মূল্যে লেখকের বিবেককে আমার শরীরে আনবো। তখন তুমি ওই লাল চাকু দিয়ে আমাকে আঘাত করবে। এতে আমি আর ওই বিবেক একসঙ্গে এখান থেকে গায়েব হয়ে যাব। এরপর আমরা সবাই শান্তিতে বাঁচতে পারবো। নানজি বলে, কেন তুমি এসব করছো? এর চেয়ে স্টোরি সঠিক নিয়মে এগিয়ে গেলে তুমি প্রতিবার ফিরে আসো, সেটা ভালো না? জিঞ্জু বলে, কিন্তু আমি ভালোবাসি লসিকে। আমার একটু আগে সকল স্মৃতি মনে পড়েছে। তবে আমি যদি এই সব কিছু লসিকে জানাই তাহলে ও কোনো না কোনো ভাবে আমাকে আটকাবে। নানজি বলে, তুমি চাও লাল চাকু দিয়ে আমি তোমাকে আঘাত করি? তুমি একবারও আমার কথা ভেবে দেখেছো? এটা কি আমার জন্য কষ্টের নয়? আমার ভালোবাসা লসির থেকে কোনো দিক দিয়ে কম নয়। তখন দেখা যায় আসলে সেও ছোটবেলা থেকেই জিঞ্জুকে পছন্দ করে। নানজি বলে, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। থাকতে হবে একটা অচেনা মেয়ের সঙ্গে। শুধুমাত্র প্রতিবার তোমাকে দেখার জন্য আমি স্টোরি সঠিকভাবে এগিয়ে নিয়ে গেছি। কিন্তু লসি ঠিক কথা বলেছে, আমি একবারও জিজ্ঞেস করিনি তুমি কি চাও। জিঞ্জু বলে, তুমি মন খারাপ করো না, এটাই আমাদের জন্য সব থেকে ভালো ডিসিশন। জিঞ্জু নিজের ঘরে এসে দেখে সেখানে লসি বসে আছে। জিঞ্জু বলে, আমি তো আপনাকে ভালো মতোই বলে দিলাম আপনি যাকে খুঁজছেন আমি সে নই। লসি বলে, ঠিক আছে, 3 দিন তুমি আমার সাথে থাকবে। যদি তারপরও তোমার কিছু মনে না পড়ে আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর ডিস্টার্ব করব না। এরপর সে নিজের চাকুটা তার হাতে দিয়ে নিজের গলায় ধরে। জিঞ্জু সেটা ফেলে দিয়ে বলে, ঠিক আছে আমি রাজি আছি, তবে 3 দিন পরেও যদি আমার কিছু মনে না পড়ে তাহলে তুমি কিন্তু আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না। লসি তাকে কোলে করে নিজের ঘরে নিয়ে আসে। এরপর তার হাতে একটা তার বেঁধে দেয়, যেটা সে ডাক্তারের কাছ থেকে বানিয়ে এনেছে। যদি হার্টবিট বেড়ে যায় তাহলে এই তারের সঙ্গে বেঁধে রাখা ঘন্টাগুলো শব্দ করবে। লসি বলে, তোমার মস্তিষ্ক থেকে হয়তো তুমি আমাকে ভুলে গেছো, তবে আমি বাজি ধরছি তোমার মন তোমার স্মৃতির চেয়ে শক্তিশালী। জিঞ্জুর মনে পড়ে এই কথাটা সেও একদিন লসিকে বলেছিল। তখন সেই ঘন্টাটা শব্দ করে ওঠে। এরপর জিঞ্জু ঘুমায়। সকাল হলেই সে সামনে লসিকে দেখতে পায়। এতে সেই ঘন্টাটা আবার বেজে ওঠে। লসি বলে, 2 বার। জিঞ্জু বলে, এরকম সামনে থাকলে মানুষের হার্টবিট এমনিতেই বেড়ে যায়। লসি এরপর তাকে একটা হেয়ারপিন উপহার দেয়, যেটা সে নিজের হাতে বানিয়েছে। সেটা দেখে আবারও ঘন্টা নড়ে ওঠে। তবে জিঞ্জু এটা ফিরিয়ে দেয়। লসি তার মাথায় পরিয়ে দিতে চায়, কিন্তু জিঞ্জু না করে। জিঞ্জু বলে, আমি অলরেডি আমার ভালোবাসার মানুষের জিনিস আমার কাছে রেখেছি। সে তার একটা পাউচের ভেতর থেকে একটা নানজির জেট বের করে। লসি এটা দেখে চলে আসতে চায়, তবে এরপর আবার গিয়ে সেই পাউচটা নিয়ে ফেলে দেয়। এরপর এভাবেই দিন কাটতে থাকে। 3 দিন যেদিন শেষ হয়ে যাবে সেদিন জিঞ্জু বলতে থাকে, আজকে আমি চলে যাব। লসি বলে, দাঁড়াও, মাঝরাত পর্যন্ত অপেক্ষা করো। তুমি সবসময় আমাকে বলো তোমার আমাকে মনে নেই, তবে এই ঘন্টাটা 15 বার বেজেছে। তখনই তারা শুনতে পায় মহারানী এখানে অ্যাটাক করেছে। লসি বাইরে আসে। তখন চারদিকে আগুন লাগলে জিঞ্জু সেই হেয়ার পিনটা নিয়ে বাইরে এসে দেখতে পায় লসি মাটিতে পড়ে আছে। সে তখন তাকে ধরে কান্না শুরু করে। লসি বলে, এখনো তুমি বলবে তোমার আমার কথা মনে নেই? জিঞ্জু বলে, আমি 3 দিন আপনার সঙ্গে ছিলাম, তাই আপনার কিছু হলে অবশ্যই আমার খারাপ লাগবে। লসি বলে, তাহলে এরকম একটা মুহূর্তে তুমি আমার বানানো হেয়ার পিন নিয়ে কেন বাইরে এসেছো? জিঞ্জু এর কোনো উত্তর দিতে না পারলে সে তাকে কিস করতে থাকে। তখন নানজি সেখানে আসে। লসি বলতে থাকে, আমি জানি তুমি আমাকে ভুলে যাওনি, তাহলে তুমি কেন আমাকে অ্যাভয়েড করছো? তুমি আমাকে উত্তর দাও, কেন তুমি এরকম একটা ক্রিটিক্যাল মুহূর্তে আমার বানানো হেয়ার পিন নিয়ে বাইরে এসেছো? জিঞ্জু বলে, আমি আনতে পারলে ফেলেও দিতে পারবো। সে সেটা মাটিতে ফেলে দেয়, পরে সেখান থেকে চলে আসে। এরপর সবকিছু নিয়ম মতোই হচ্ছিল। জিঞ্জু আর নানজির বিয়ে ঠিক হয়। বিয়ের দিন যখন তারা ওয়াইন খেতে যাবে তখনই লসি তলোয়ার নিয়ে সেখানে আসে। নানজি বলে, আজ আমার বিয়ে, আমার বিয়ের দিন তুমি তলোয়ার নিয়ে বিয়ের পোশাক পরে কি করতে এসেছো? তুমি কি বিদ্রোহ করতে চাইছো? লসি বলে, তুমি ভালো করেই জানো এটা আমার প্রথমবার নয়। সে তলোয়ার নিয়ে তার সঙ্গে ফাইট করে। এরপর জিঞ্জুকে ফ্রিজ করে দিয়ে বলে, আমি তোমাকে বিয়ে করতে এসেছি। সে তাকে কোলে করে নিয়ে চলে যায়। সৈনিক নানজিকে বলে, আমরা কি পেছনে যাব? নানজি না করে দেয়। তখন দেখানো হয় গতকাল রাতে লসি নানজিকে বলে, তুমি আমাকে ভালো করে বলো জিঞ্জু আসলে কি করতে চাইছে। আমি জানি তোমরা দুজনেই মিথ্যা কথা বলছো, আর তোমরা কেউই মিথ্যা কথা বলায় এত ভালো নও। এরপরেই নানজি তাকে সবকিছু বলে দিয়েছে। বর্তমানে লসি জিঞ্জুকে তাদের বাড়িতে নিয়ে আসে। সে বলে, আমি তোমার সকল প্ল্যান সম্পর্কে জানতে পেরেছি, তবে আমি তোমাকে আটকাবো না। যেহেতু এটা তোমার ডিসিশন, আমি তোমার ডিসিশনকে সম্মান করি, তবে আমি এটুকু সময় তোমার সঙ্গে কাটাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে?
জিঞ্জু বলে অবশ্যই। সে বলে আমাদের মধ্যে যদি যে কোনো একজনকে বেঁচে থাকতে হয় তাহলে আমি অনেক খুশি যে আমি তোমাকে বাঁচাতে পারছি। লসি তখন তাকে জড়িয়ে ধরে আর বলে আমিও এই কথাটাই ভাবছি। এরপরে সে নিজেকে আঘাত করে লেখকের বিবেককে ডেকে আনে। লেখকের বিবেক বলে আমি এখন তোমাদের দুজনকেই মেরে ফেলবো। লসি বলে তুমি ভুলে গেছো, এটা তোমাদের গল্পের বাইরের জায়গা, এখানে তোমার ক্ষমতা চলবে না। এরপর সে তাদের দুজনকে একটা ব্যারিয়ারে আটকে দিয়ে দুজন দুজনের সঙ্গে ফাইট করতে থাকে। দুজনেই দুজনের শরীরে চাকু ঢুকিয়ে দেয়। বিবেক গায়েব হয়ে যায় আর লসিও মাটিতে পড়ে যায়। দেখা যায় লাল চাকুও উধাও হয়ে গেছে। লসি জিঞ্জুকে বলে এখন আর কেউ তোমাকে কোনো কিছুতে বাধা দিতে পারবে না, তুমি যেমন জীবন চেয়েছিলে তেমন জীবন কাটাতে পারবে। জিঞ্জু কান্না করে বলতে থাকে না আমি চাই না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। লসি বলে আমাকে ভুলে যাও আর তোমার সুন্দর জীবন উপভোগ করো। সে তার মাথায় নিজের বানানো হেয়ার পিনটা দেখে আর এরপর সে গায়েব হয়ে যায়। তখন দেখানো হয় জিঞ্জুর সকল স্মৃতি থেকে লসি গায়েব হয়ে যাচ্ছে। জিঞ্জু তাড়াতাড়ি করে নিজের হেয়ার পিন দিয়ে গাছের সঙ্গে লসির নাম লিখতে থাকে। অন্যদিকে প্রাসাদের সবাই লসির কথা ভুলে যায়। জিঞ্জুর নাম লিখতে লিখতেই লসির কথা ভুলে যায়। এরপর সে অনেক অসুস্থ হয়ে যায় আর সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তার গায়ের ওপর তখন লাল হাওথান ফুলের পাপড়ি ঝরে পড়ছিল। এরপর কিছুদিন পরের সিন দেখানো হয়। এখন সবাই যার যার নিজের মতো কাজ করছিল। যেমন ললি এখন একটা মেকআপের দোকান দিয়েছে। নানজি যুদ্ধে যাচ্ছে। জিঞ্জু তাকে বিদায় জানাতে সিটি গেটে এসেছে। নানজি বলে জিঞ্জু, যদিও তুমি সবসময় হাসি খুশি থাকো তবুও কেমন জানি মনে হয় তোমার মনে সুখ নেই। জিঞ্জু বলে হ্যাঁ, আমারও কেন যেন একটা খালি খালি লাগে। নানজি এরপর যুদ্ধের উদ্দেশ্যে চলে যায়। তখন ওই ডাক্তার সেখান থেকে যাওয়ার সময় পড়ে যেতে চায়। জিঞ্জু তাকে ধরে ফেলে। ডাক্তার তাকে দেখে চিনে ফেলে। সে তাকে বনের ওই বাড়িটায় নিয়ে আসে। জিঞ্জু বলে এটা আপনার বাড়ি? ডাক্তার বলে এটা তোমার বাড়ি, তুমি আর তোমার স্বামী এখানে থাকতে। তুমি দেখছি সবকিছু ভুলে যাও, দাঁড়াও আমি তোমার জন্য ওষুধ বানিয়ে আনছি। সে সেখান থেকে চলে যায়। জিঞ্জু ভীষণ অবাক হয়ে যায়। তখন সে গাছে লসির নাম লেখা দেখতে পায়। এর মধ্যেই সেখানে তার একটা ছবি উড়ে আসে, যা দেখে তার লসির সঙ্গে কাটানো সব কথা মনে পড়তে থাকে। সে তখন প্রচন্ড কান্না করতে শুরু করে। হঠাৎ পেছনে লসি আসে। সে বলে লুকিয়ে লুকিয়ে আমার জন্য কান্না করছো? জিঞ্জু তাকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে তার দিকে হাত বাড়িয়ে দেয়। লসি তখন তার হাতটা ধরে তাকে কিস করে। এরপর বলে ভাগ্য ভালো ছবিতে একদিন আমি নিজেকে নিজে এঁকেছিলাম, নয়তো তুমি আমাকে আর দেখতে পেতে না। অর্থাৎ একদিন যে সে ছবিতে তার নিজের একটা ছবি এঁকেছিল তাই সে ফেরত এসেছে। সে বলতে থাকে এখন থেকে আমরা এখানেই থাকবো। ওই সামনে আমি একটা কুয়ো বানাবো যাতে আমরা পানি তুলতে পারি। এই পাশে বাঁশের একটা মাচা বানাবো যাতে কাপড় শুকাতে পারি। এরপর সে তার হাত ধরে ভেতরে যেতে চাইলে জিঞ্জু বলে কোথায় যাচ্ছ? লসি বলে বাসর করতে। তুমি আর আমাকে কত অপেক্ষা করাবে? সে তাকে কোলে করে ঘরে নিয়ে যায়। এরপর 7 বছর পরের সিন দেখানো হয়। একটা ছোট ছেলে ওই ঘর থেকে বাইরে আসলে লসি বলে তুমি কি এখন সুস্থ? সে বলে হ্যাঁ, মোটামুটি সুস্থ। লসি বলে তাহলে দয়া করে তোমার জিনিসপত্র নিয়ে নিজের ঘরে চলে যাও। কত বড় হয়ে গেছো, এখনো তোমাকে তোমার মায়ের সঙ্গে ঘুমাতে হয়? ছেলেটা বলে বাবা তুমিও তো কত বড়, তুমি তো প্রতিদিন মায়ের সঙ্গে ঘুমাও। তখনই জিঞ্জু সেখানে আসে। তাদের ছেলে বলে সে বাইরে থেকে কেক খেতে চায়। জিঞ্জু তার সাথে যেতে চায়, তবে তখন লসি অসুস্থ হওয়ার নাটক করে। লসি ছেলেটার হাতে টাকা দিয়ে বলে তুমি একা যাও। তাদের ছেলে চলে গেলে লসি বলে চিন্তা করো না, আমার সৈনিক সবসময় ওর সাথেই থাকে। তবে এখন যেহেতু ও নেই তাহলে তাড়াতাড়ি ওর জিনিসগুলো আমি ওর ঘরে রেখে আসি। সে বলে ছেলে মানুষ আমার ভালো লাগে না, চেষ্টা করে দেখি যদি একটা মেয়ে হয়। এরপরেই সে দরজা লাগিয়ে দেয়। আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি অনেক বেশি কনফিউজিং ছিল, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বলো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে কেমন লেগেছে সেটা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।